প্রিন্সিপাল এক মেয়েকে নিজের অফিসে নিয়ে গিয়ে টিভিতে এক অশ্লীল ভিডিও চালু করে, যা দেখে সে ভয় পেয়ে যায়। আর প্রিন্সিপাল সেই মেয়েটাকে খারাপভাবে স্পর্শ করতে শুরু করে। মেয়েটি এই শয়তানি ছোঁয়ায় ভয় পেয়ে দৌড়িয়ে গিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর প্রিন্সিপাল সেখানেও চলে আসে আর বাথরুমের দরজায় নক করতে থাকে। মেয়েটি ভয় পেয়ে তার মুখ চেপে ধরে যাতে কোনো আওয়াজ না হয়, কিন্তু ওই শয়তান প্রিন্সিপাল বাথরুমের দেওয়ালের ওপর দিয়ে উকি দেয়, যা দেখে মেয়েটি ভয় চিৎকার করতে শুরু করে, কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। এরপর প্রিন্সিপাল সেখানেই মেয়েটির উপর নির্যাতন চালায়। তবে সৌভাগ্যবশত সেই মেয়েটির চিৎকার শুনে সেখানে এক লোক চলে আসে, কিন্তু স্কুলের গার্ড তাকে বাথরুমে প্রবেশ করতে দেয় না। লোকটি কারণ জানতে চাইলে গার্ড বলে, এটা এক বধির স্কুল, এখানে স্টুডেন্টরা অনেক সময় অন্ধকারে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। এতক্ষণ যে সিনটি আমরা দেখলাম সেটা সিনেমার চিত্র হলেও এই মর্মান্তিক ঘটনাটি 2005 সালে কোরিয়ার এক নামকরা স্কুলে বাস্তবেই ঘটেছিল, যার কারণে স্কুলটি 2 বছর বন্ধ ছিল। এরপর 2011 সালে এই মুভিটি মুক্তি পাওয়ার পর যেন কোরিয়ার জনগণ আবার জেগে উঠেছিল, আর এই কারণে কোরিয়া সরকার নতুন আইন বের করতে বাধ্য হয়। সো আর বেশি স্পয়লার না দিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সাইলেন্সড মুভির এক্সপ্লেন ভিডিও শুরু করি। তো মুভির শুরুতে আমরা এন হো নামে এক আর্ট টিচারকে দেখতে পাই, যে কোরিয়ার এক নামকরা বধির, মানে কানে শুনতে পায় না, এমন এক স্কুলে চাকরি পেয়েছে। তার একটা ছোট্ট মেয়েও রয়েছে, যাকে সে তার মায়ের কাছে রেখে এসেছে, কারণ তার স্ত্রী মারা গেছে। আর তাদের এই ছোট্ট সংসার চালানোর জন্য এই কাজটি অনেক দরকার। তাই সে শিহোল শহর থেকে বেরিয়েছে, কিন্তু রাস্তায় তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর যার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে সেই মেয়েটির নাম ছিল ইউজিন। প্রথমে ইউজিন তার উপর একটু রাগারাগি করে, তবে পরে ঠিক হয়ে যায়। যেহেতু ইনহোর গাড়িটি খারাপ হয়ে গেছে, তাই ইউজিন তাকে লিফট দেয়। এরপর তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়, আর এই কথাবার্তার মাঝে ইনহো জানতে পারে ইউজিন আসলে এক হিউম্যান রাইটস অর্গানাইজেশনস, এর মানে হচ্ছে স্থানীয় মানবাধিকার সংস্থার কর্মী। এরপর ইনহো তার গন্তব্য গুয়াংদিউ ইনহুয়া স্কুলে পৌঁছে যায়। এই স্কুলটি কোরিয়ার শ্রেষ্ঠ স্কুলের পুরস্কারও পেয়েছে। ইনহো প্রথমে প্রিন্সিপালের সঙ্গে দেখা করে, আর প্রিন্সিপাল স্কুলের চিফ লি এর সঙ্গে তার দেখা করায়, যাকে দেখে ইনহো একটু অবাকি হয়ে যায়, কারণ প্রিন্সিপাল আর চিফ লি দুজনেই যমজ। আর এই চিফ লি বাইরে বেরিয়ে ইনহোর কাছ থেকে স্কুল ফান্ডের জন্য অনেক টাকা ডোনেশন চায়, যা শুনে ইনহোর একটু অবাক লাগলেও এই চাকরিটা তার খুব প্রয়োজন, তার মেয়েকে আর বৃদ্ধ মাকে দেখাশোনার জন্য। পরের দিন ক্লাসে ইনহো কয়েকটি অ্যাপেল টেবিলের ওপর রেখে সব বাচ্চাদের তা আঁকতে বলে। আর ক্লাসের মধ্যে ইয়ন্দু নামের এই মেয়েটি খুব সুন্দর ছবি আঁকে, তাই ইনহো সাইন ল্যাঙ্গুয়েজে তার প্রশংসা করে, কিন্তু ইয়ন্দু কোনো রকম রিয়্যাক্ট করে না। তার পাশে থাকা অন্য একটি মেয়ে, যার নাম ইউরি, সে ওই টেবিলে রাখা অ্যাপেলটি নিয়ে খেতে শুরু করে। এই সময় ক্লাসে মিনসু নামে এক ছেলে প্রবেশ করে। এত দেরিতে ক্লাসে আসার জন্য তার কাছে কারণ জিজ্ঞেস করতেই মিনসুর মুখে অসংখ্য আঘাত দেখে ইনহো অনেক অবাক হয়ে যায়। এই বিষয়ে ইনহো স্কুলের আরেক শিক্ষক পার্ককে জিজ্ঞেস করলে পার্ক জানায় কয়েকদিন আগে তার ভাই ট্রেনে চাপা পড়ে মারা গেছে, আর তারপর থেকেই সে এমন করছে। তবে ইনহো বলে শুধু মিনসুমায়, স্কুলের সব বাচ্চারাই অদ্ভুতভাবে থাকে। পার্ক জানায় এটা বধির স্কুল, আর এই স্কুলের বাচ্চারা বাকিদের মতো স্বাভাবিক নয়। তারা কানে শুনতে পায় না, মুখে কিছু বলতে পারে না, আর এই জিনিসটা তাদের মানসিকভাবে আঘাত করে। এরপর স্কুল শেষে বাড়ি ফেরার পর ইনহো বাথরুম থেকে কারোর চিৎকারের শব্দ শুনতে পায়। তাই সে বাথরুমের সামনে এসে জিজ্ঞেস করে ভেতরে কেউ আছে নাকি, কিন্তু হঠাৎ শব্দ বন্ধ হয়ে যায়। কৌতূহলবশত দরজা খুলতেই সেখানে গার্ড চলে আসে, আর তাকে দরজা খুলতে বাধা দেয়, কারণ এটা মেয়েদের বাথরুম। আর গার্ড বলে এই বাচ্চাগুলো যেহেতু কানে শুনতে পায় না, তাই তারা জোরে জোরে চিৎকার করে, আর এইভাবেই তারা মজা করে। এতে ইনহো আর কিছু না বলে বাড়ি চলে যায়। পরের দিন ইনহো ফান্ডির টাকা এনে প্রিন্সিপালের রুমে ঢুকতেই দেখে সেখানে ওই এলাকার পুলিশ বসে আছে। আসলে প্রিন্সিপাল পুলিশকে ডেকে ঘুষ দেয় কোনো কারণের জন্য। এদিকে পার্ক ইনসুকে বেভরকভাবে মারতে থাকে হোস্টেল থেকে বাইরে বেরোনোর জন্য। সে এতটাই নৃশংসভাবে মারতে থাকে যে তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। ইনহো তার চোখের সামনে এসব দেখেও কিছু করতে পারে না। এই স্কুলের সবকিছুই তার কাছে আজব লাগে। এরপর বেরোনোর সময় ইনহো দেখতে পাই ইউরি হোস্টেলের জানালায় বসে আছে, যা দেখে ইনহো ভয় পেয়ে যায় নিচে পড়ে যাবে বলে, তাই দৌড়ে ওপরে এসে তাকে জানালা দিয়ে সরিয়ে আনে। কিন্তু ইউরি এতটাই ভয় পেয়ে যায় যে তাকে দেখে নিজেকে আতশতভাবে গুটিয়ে নেয়। এরপর ইউরি বুঝতে পারে এই শিক্ষক তাকে সাহায্য করতে এসেছিল, তাই সে তার হাত ধরে একটা দরজার সামনে এসে দাঁড় করায়। এরপর ইনহো দেখতে পাই এক মহিলা ইয়ন্দুকে লন্ড্রি মেশিনে শাস্তি দিচ্ছে। এটা দেখে সে ইয়ন্দুকে ছাড়িয়ে নেয়,
তবে সেই মহিলা জানায় সে হোস্টেল ইনচার্জ ইহুন জা, তাই স্কুল শেষ হওয়ার পর বাচ্চাদের দায়িত্ব তার ওপর, আর সে ইনহোকে এইসব ব্যাপারে নাক গলাতে বারণ করে। তবে ইনহো তাকে হুমকি দেয় যদি আবারও সেই বাচ্চাদের উপর অত্যাচার করে তবে সে তাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। তবে ইতিমধ্যে ইয়ন্দু সেখানে অজ্ঞান হয়ে পড়ে, তাই ইনহো তাকে হসপিটালে অ্যাডমিট করে। এরপর ইনহো সেই হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউজিনকে ফোন করে। ইউজিন বাচ্চাটির এই অবস্থা তার দেখে বাবা মা জানাতে চায়, কিন্তু ইনহো বলে এই মেয়েটি অনাথ। পরের দিন স্কুলে প্রিন্সিপাল আর চিফ লি ইনহোকে বলে হোস্টেল ইনচার্জ ইহুন যা করেছে তার জন্য সে খুবই দুঃখিত, সে ইয়ন্দুর কাছ থেকে ক্ষমা চাইবে। তাই ইনহো আর কোনো কিছু না ভেবে তাদেরকে বলে দেয় ইয়ন্দু কোন হসপিটালে আছে। এরপর ইউজিন তাকে কল করে দেখা করতে বলে। দেখা করে ইউজিন তাকে জানায় সেই ভয়ঙ্কর সত্য ঘটনা, স্কুল প্রিন্সিপাল ইয়ন্দুকে যৌন নির্যাতন করেছে। এই কথাটা ইনহো বিশ্বাসই করতে চায় না। তবে ইয়ন্দুর লেখা গত রাতের চিঠিটি দেখে সে কেঁপে ওঠে। শুধু প্রিন্সিপালই না, চিফ লি আর টিচার পার্কও এই সব কিছুর সাথে জড়িত। ইনহো পুলিশে রিপোর্ট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ইউজিন জানায় এসব করে কোনো লাভ হবে না, কারণ বাচ্চারা রিপোর্ট করতে গেছিল কিন্তু ইন্সপেক্টর তাদের ফিরিয়ে দিয়েছে, আর রিপোর্ট করতে যাওয়ার জন্য স্কুলে তাদের বেধড়ক মারা হতো। আর ওই হোস্টেল ইনচার্জ ইহুন জা আসলে প্রিন্সিপালের প্রেমিকা। এই কথা শুনে ইনহো ভয় পেয়ে সাথে সাথে হসপিটালে চলে আসে। তবে দেখতে পাই ইয়ন্দু সেখানে নেই। আসলে ইয়ন্দু আলমারিতে লুকিয়েছিল, কারণ প্রিন্সিপালরা তাকে খুঁজতে হসপিটালে চলে এসেছিল। এসব দেখে ইনহো তাকে স্কুলে নিয়ে যাওয়ার সাহস পায় না, তাই সে হিউম্যান রাইটস সেন্টারে নিয়ে আসে। এরপর ক্যামেরাতে তাদের সমস্ত ঘটনা রেকর্ড করে, যেখানে ইয়ন্দু তাদেরকে জানায় সেই দিনের ঘটনা। সেই দিন স্কুল শেষে ইউরি ছাদে খেলছিল, আর তখনই প্রিন্সিপাল তাকে ডেকে অফিস রুমে নিয়ে যায়, যেখানে টিভি অন করাই ছিল আর টিভিতে চলছিল অশ্লীল ভিডিও, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। আর প্রিন্সিপাল তাকে ছোঁয়ার চেষ্টা করে, তবে কোনোভাবে পালিয়ে সে বাথরুমে চলে আসে। কিন্তু প্রিন্সিপাল সেখানেও চলে আসে। সে ভয় চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। প্রিন্সিপাল বাথরুমেই তার সাথে যৌন নির্যাতন চালায়। এরপর ইনহোর মনে পড়ে যায় সেই দিনের ঘটনা। যদি সেই দিন সে গার্ডের কথা না শুনে বাথরুমে চলে যেত, তাহলে হয়তো তাকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারত। আর এই সব কিছু শুনে সেখানে বসে থাকা ইউরিও কান্নায় ভেঙে পড়ে। তারা বুঝতে পারে শুধু ইয়ন্দু নয়, এই সব কিছু ঘটেছে ইউরির সাথেও। এক বৃষ্টির রাতে প্রিন্সিপাল তাকে রুমে নিয়ে গিয়ে তার সাথেও একই কাজ করতে থাকে। তবে এই ঘটনা এখানেই শেষ না। ইয়ন্দু জানায় সেই দিন নুডলস খেতে খেতে সে প্রিন্সিপাল রুমের সামনে ইউরির সাথে হওয়া অন্যায় দেখে ফেলেছিল। তাই প্রিন্সিপাল তাকে হুমকি দেয় যদি সেই কথা কাউকে বলে তবে সে তাকে মেরে ফেলবে। এই সব কথা শুনে তারা এই ছোট ছোট বাচ্চাদের কিভাবে সান্ত্বনা দিবে তার ভাষা খুঁজে পায় না। এরপর ইনহো বাড়ি আসে, আর সেই সময় তার মা ও মেয়ে শিওল শহর থেকে সেখানে আসে। আসলে আজ ছিল তার স্ত্রীর মৃত্যুবার্ষিকী। এরপর তার মা জানায় স্কুল ফান্ডের টাকা জোগাড় করতে সে তাদের বাড়িটা বিক্রি করে দিয়েছে, আর এখন তার একটা ছোট ঘরে বাসা ভাড়া করে খুব কষ্টে থাকে। তাই ইনহো যেন এই চাকরিটা ধরে রাখার জন্য সমস্ত চেষ্টাই করে। এদিকে ইউজিন এই ব্যাপারে রিপোর্ট করতে স্কুল নিয়ন্ত্রণকারী অফিসে যায়। তবে সেখানকার কর্মীরা স্কুল প্রিন্সিপালের নাম শুনতেই কোনো রকম সাহায্য করে না। তারা জানায় স্কুল আওয়ারের পরের দায়িত্ব সিটি হাউসের ওপর। তবে ইউজিন জানায় সে সেখান থেকে ঘুরে এসেছে। এরপর কোনো উপায় না পেয়ে ইউজিন পুলিশ স্টেশনে যায়, কিন্তু ইন্সপেক্টর তো কোনো সাহায্য করেই না, বরং জানায় প্রিন্সিপাল তো সরকার পুরস্কার প্রাপ্ত একজন ভালো মানুষ। এছাড়া তিনি এই শহরের চার্চের বড় পদে রয়েছে, তিনি এরকম কাজ করতেই পারে না। ইউজিনের কাছে সমস্ত প্রমাণ থাকার পরেও ইন্সপেক্টর কোনো রিপোর্ট লেখে না। এদিকে প্রিন্সিপাল অফিসের টিচার পার্ক মিন সুকে হকি স্টিক দিয়ে বেধড়কভাবে মারতে থাকে, ইয়ন্ধু আর ইউরি কোথায় আছে তা জানার জন্য। আর এই সময় ইনহো প্রিন্সিপালকে খুশি করার জন্য একটা গাছ নিয়ে অফিসে আসে। সেখানে এই মর্মান্তিক ঘটনা দেখে তার মেয়ের আর মায়ের কথা মনে পড়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত এই অন্যায় সহ্য করতে না পেরে সে ওই গাছের টপ পার্কের মাথায় ছুঁড়ে মারে। এরপর মিনসুকে সে হিউম্যান রাইটস সেন্টারে নিয়ে আসে। এই সমস্ত অন্যায়ের মাঝেও তারা যেন এক ন্যায়ের আলো খুঁজে পায়। এক টিভি চ্যানেল তাদের এই ঘটনা ব্রডকাস্ট করার ব্যবস্থা করে। এরপর মিনসু তার সাথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার বিবরণ দেয়। একদিন মিনসু তার ভাইকে নিয়ে টিচার পার্কের বাড়ি যায়। সেখানে টিচার পার্ক তার ভাইকে চান করানোর বাহানায় তার উপর যৌন নির্যাতন চালায়। আর এই সব কিছু লুকিয়ে মিনসু দেখে নেয়। এই কারণেই পার্ক তার উপরেও নির্যাতন চালায়। এরপর তাকে বেধড়কভাবে মেরে অজ্ঞান করে দেয়। তবে তার ভাই এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই দিন ট্রেনের সামনে গিয়ে আত্মহত্যা করে। নিউজ চ্যানেলে এইসব নিউজ দেখে পুলিশ প্রশাসন প্রিন্সিপাল, চিফ লি আর টিচার পার্ককে অ্যারেস্ট করে। তারা গাড়িতে ইন্সপেক্টরকে বলতে থাকে এত টাকা ঘুষ দেওয়ার পরেও কেন এমন হচ্ছে। ইন্সপেক্টর জানায় এই নিউজ এখন ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে।
তাই তাদের যত টাকা আছে, উপর মহলে যত পরিচিতি আছে, সব যেন লাগিয়ে দেয়। আর তারা যেন একজন ভালো উকিলকে হায়ার করে, যে কিনা আগে প্রাক্তন বিচারক ছিল। আসলে কোরিয়ায় সেই সময় একটি আইন ছিল, যদি কোনো প্রাক্তন বিচারক উকালতি শুরু করে তবে তাদের প্রথম কেসে বেশ কিছু সুবিধা দেওয়া হয়। ভাবতে অবাক লাগলেও কোরিয়ায় এমনটাও হতো। আর যেহেতু প্রিন্সিপালের অনেক টাকা আর প্রভাব ছিল, তাই সেই সময় তার সাপেক্ষে বেশ কিছু মিছিল বের হয়। আদালতে প্রিন্সিপালকে বলার সুযোগ দিলে সেখানকার লোকজনরা চেঁচামেচি করা শুরু করে। এরপর জজ সাহেব তাদের কোনো রকমে থামিয়ে দেয়। সেই সময় ইউজিন দাঁড়িয়ে বলে, এটা বধিরদের কেস, আর এখানে যারা রয়েছে তারা সবাই বধির, তাই তাদের জন্য এক সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার বা অনুবাদক থাকা প্রয়োজন। তবে বিনা অনুমতিতে কথা বলার জন্য তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপর ইনহো আদালত থেকে বের হওয়ার সময় সেখানে প্রিন্সিপালের স্ত্রী এসে তাকে এক চড় মারে। তার মুখে থুথু ফেলে বলতে থাকে, এত ভালো মানুষের নামে কেস করে তার বদনাম করার একটাই উদ্দেশ্য অনেক টাকা হাতিয়ে নেওয়া। ওই মহিলা ইউজিনকেও নানা রকম অকথ্য ভাষায় গালাগালি করে, এমনকি তাকে শয়তানের গোলাম বলে মারতে শুরু করে। পরের দিন আদালতে প্রথম সাক্ষী হিসেবে স্কুলের গার্ডকে ডাকা হয়। গার্ড জানায় আজ পর্যন্ত সে প্রিন্সিপাল আর তার যমজ ভাইকে কোনো বাচ্চার সাথে একা কথা বলতে দেখেনি। সে এটাও জানায় সেই দিন যখন ইনহো বাথরুমে চিৎকারের শব্দ শুনে দাঁড়িয়ে পড়েছিল, সেই সময় সে বাথরুমে ঢুকে পুরোটা চেক করেছিল, কিন্তু সেখানে সে কাউকে দেখেনি। এরপর উকিল জানায় এই গার্ড আগে যে স্কুলে চাকরি করত সেখানে চুরি করার দায়ে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, যার জন্য সে আর কোথাও কাজ করার সুযোগ পায়নি। তবে এই স্কুলে অনেক টাকা ফান্ড দিয়ে সে এই গার্ডের চাকরিটা পেয়েছে। এই চাকরি হারালে সে আর কোথাও চাকরি পাবে না বলে স্কুলের হয়ে সাক্ষী দিচ্ছে, আর এই কারণে বিচারক গার্ডের সাক্ষী গ্রহণ করে না। আর এরপর সাক্ষী হিসেবে ডাকা হয় ওই লেডি ডক্টরকে, যে ইয়নধুর উপর নির্যাতনের রিপোর্ট তৈরি করেছিল। তবে আদালতে ওই ডক্টর জানায় ইয়নধুর শরীরে যে নির্যাতনের চিহ্ন রয়েছে তা মলেস্টেশনের কারণে হয়নি। ডক্টরের এমন বয়ান শুনে উকিল বিচারককে সেই ফার্স্ট রিপোর্ট দেখায়, যেখানে ওই ডক্টর নিজের হাতে লিখেছে শরীরের ওই চিহ্নগুলি ছিল যৌন নির্যাতনের। তখন বিচারক তার রিপোর্ট পাল্টানোর কারণ জিজ্ঞেস করলে ডক্টর জানায় সে বুঝতে পারেনি যে এই ব্যাপার এতটা বড় হয়ে যাবে। বিচারক ডক্টরের এমন দুমুখী বয়ানের কারণে তার সাক্ষ্য গ্রহণ করে না। আর তার চেয়েও খারাপ ব্যাপার হলো ওই স্কুল পক্ষের উকিল জানায়, যদি এই ঘটনা সত্যি ঘটে থাকে তাহলে ইয়নধু নিজে প্রিন্সিপালের সঙ্গে এমন কাজ করেছে। এই কথা শুনে আদালতের সবাই রাগে ফেটে পড়ে। আর ইনহো বসে ভাবছে, যে বয়সে বাচ্চাদের পুতুল নিয়ে খেলা উচিত সেখানে প্রভাবশালী ব্যক্তিরা তাদের নিয়ে খেলছে, আর প্রশাসন তাদের শাস্তি দেওয়ার বদলে সেই অন্যায় ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করছে। আদালতের এই ঘটনায় যাতে বাচ্চাদের মন মানসিকতার উপর কোনো খারাপ প্রভাব না পড়ে, তাই ইনহো আর ইউমিন বাচ্চাদের নিয়ে সমুদ্রের ধারে ঘুরতে আসে। সেখানে তারা সবাই একটা ভালো সময় কাটায়। পরের দিন আদালতে ইউরির সাক্ষ্য নেওয়া হয়। সেখানে উকিল তাকে জিজ্ঞেস করে এই তিনজনের মধ্যে কে তার উপর নির্যাতন করেছে। তখন ইউরি জানায় সবাই তার উপর নির্যাতন করেছে। এরপর উকিল জিজ্ঞেস করে তার সাথে কতবার অত্যাচার করা হয়েছে। তখন ইউরি জানায় একবার নয়, দুইবার নয়, বারবার বহুবার তার উপর তারা সবাই অত্যাচার করেছে। তার সাথে ঘটে যাওয়া এসব মর্মান্তিক ঘটনার বিবরণ দিতে দিতে ইউরি ভয়ে সেখানেই টয়লেট করে দেয়। রাতে তারা জানতে পারে হোস্টেল ইনচার্জ মিনসুর খ্যান্ডমাদারের সঙ্গে কিছু টাকার বিনিময়ে কেস তুলে নেওয়ার চেষ্টা করছে। আসলে সেই সময় কোরিয়ান আইন অনুযায়ী 13 বছরের নিচে কোনো বাচ্চার সাথে শারীরিক নির্যাতন করা হলে আসামির ফ্যামিলি সেই নির্যাতিতার অভিভাবকদের সঙ্গে সেটেলমেন্টের মাধ্যমে কেস বন্ধ করে নিতে পারত। ভাবতে অবাক লাগলেও সেই সময় কোরিয়ায় এমন নিম্নমানের আইন ব্যবস্থাও ছিল। এরপর ইনহোকে তার প্রাক্তন স্কুলের প্রিন্সিপাল তাকে ফোন করে দেখা করতে বলে। সে দেখতে পায় স্কুল পক্ষের উকিলও সেখানে উপস্থিত ছিল। তারা তাকে অনেকগুলো টাকা দেওয়ার সাথে সিহল শহরের বড় একটি স্কুলে পার্মানেন্ট চাকরির অফারও দেয়, আর তার বিনিময়ে তাকে কেসটি তুলে নিতে বলে। কিন্তু ইনহো ন্যায়ের পথ বেছে নিয়েছে। তার চাকরির প্রয়োজন থাকলেও সে ওই বাচ্চাদের সঙ্গে এমন অন্যায় মেনে নিতে পারবে না, তাই সে সেখান থেকে চলে আসে। একদিকে তার অসুস্থ মা আর মেয়ের দেখাশোনার জন্য এই টাকাটা তার খুব প্রয়োজন, অন্যদিকে সেই বাচ্চাদের সঙ্গে ঘটে যাওয়া লোমহর্ষ অপরাধের বিপরীত অবস্থা, আর সেই অপরাধীদের শাস্তি কমানোর জন্য তাদের সাহায্য করতে থাকা এইসব বড় বড় প্রশাসনিক লোক। এই সব কিছু ভেবেই রাগে তার মাথা খারাপ হয়ে যায়। সে পাগলের মতো তার গাড়ির কাছে ঘুষি মেরে মেরে তার রাগের বহিঃপ্রকাশ করে। পরদিন আদালতে ইয়নধুর টেস্টিং রয়েছে। সেখানে ইনহোর মা এসে তার চাকরি চলে যাওয়া নিয়ে তাকে অনেক কথা শোনায়। এক পর্যায়ে তার মা তাকে বলে এই বাচ্চাগুলো কি তার মেয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তখন ইনহো বলে, মা, সেদিন আমি সেখানেই ছিলাম যখন তার সাথে এমন অন্যায় হয়েছিল। আমি সেদিন কিছুই করতে পারিনি। তাই এখন যদি আমি এই বাচ্চাদের সাথে হওয়া অন্যায়ের পাশে না থাকি, তাহলে আমি নিজের মেয়ের কাছে কোনোদিন একজন আদর্শ বাবা হতে পারবো না। এরপর আদালতে ট্রায়াল শুরু হয়। তাকে এই দুই যমজ ভাইয়ের মধ্যে প্রিন্সিপালকে শনাক্ত করতে বলা হয়।
তখন ইয়ন্ধু তাদের সামনে গিয়ে সাইন ল্যাঙ্গুয়েজে সেই কথা বলে যেটা তাকে প্রিন্সিপাল বলেছিল, আর এইভাবেই সে প্রিন্সিপালকে শনাক্ত করে। তখন বিচারক তাকে বলে সে কিভাবে এই দুই যমজ ভাইয়ের মধ্যে প্রিন্সিপালকে শনাক্ত করলো। তখন ইয়ন্ধু জানায় প্রিন্সিপাল তাকে যে কথাটি বলেছিল সেটা যখন সে এখানে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করছিল, তখন চিফ লি এর মুখে কোনো এক্সপ্রেশন না থাকলেও প্রিন্সিপালের মুখে এক্সপ্রেশন ছিল। এতে করে আদালতে থাকা সবাই তার এমন বুদ্ধি দেখে খুবই খুশি হয়ে যায়। আর আজকের ট্রায়াল দেখে ইনহোর মা খুব খুশি হয়ে যায়। সে যাওয়ার সময় বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে দিয়ে তারপর তার মা বলে এমন নিষ্পাপ বাচ্চাদের সঙ্গে তারা এমনটা কি করে করতে পারে। তবে তাদের আজকের এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ হোস্টেল ইনচার্জ মিনসুর গ্র্যান্ডমাদারের সঙ্গে সেটেলমেন্ট করে নেয়। দারিদ্রতা যে সমাজের কিছু মানুষের কাছে কত বড় অভিশাপ তা হোস্টেল ইনচার্জ সেদিন প্রমাণ করে দেয়। মিনসুর বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তাই তার গ্র্যান্ডমাদার কোনো কিছু না ভেবেই সেটেলমেন্ট করতে রাজি হয়ে যায়। অন্যদিকে মিনসুও চাই ইয়ন্ধুর মতো করে ভালোভাবে ডেস্টিফাই দিতে, তাই সে কি বলবে সেটা বারবার প্র্যাকটিস করতে থাকে। সেই সময় ইনহো তাকে বলে তার গ্র্যান্ডমাদার তার কেস তুলে নিয়েছে। তার গ্র্যান্ডমাদার অনেক বড় মনের মানুষ, কিন্তু মিনসু কান্না করে বলে সে তার ভাইয়ের কষ্ট দেখেছে, ভাইকে হারিয়েছে, নিজে বারবার অত্যাচারের শিকার হয়েছে। তাহলে তার গ্র্যান্ডমা ক্ষমা করার কে? সে তো অপরাধীদের ক্ষমা করেনি। মিনসুর মুখে এমন কথা শুনে ইনহো কিভাবে তাকে সান্ত্বনা দিবে তা সে বোঝাতে পারে না, তাই সে তাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর মাঝরাতে ইয়ন্ধু হঠাৎ ইনহোকে ঘুম থেকে জাগিয়ে বলে সেদিন যখন প্রিন্সিপাল তাকে অফিস রুমে নিয়ে গেছিল তখন টিভিতে যে অশ্লীল ভিডিও চলছিল সেখানে প্রিন্সিপাল হয়তো নিজেই ছিল। এই কথা শুনে ইনহো ইয়ন্ধুকে নিয়ে সেই রাতেই প্রিন্সিপাল অফিসে আসে। সেখানে তারা সিসিটিভি ক্যামেরা দেখে সেই ক্যামেরা সহ ভিডিও ক্যাসেট নিয়ে চলে যায়। এরপর তারা ওই ভিডিও নিয়ে উকিলকে দেয়। তবে উকিল জানায় ভিডিওগুলো খুব সেন্সিটিভ, তাই আদালতে সবার সামনে সেগুলো প্রকাশ করা যাবে না, শুধুমাত্র বিচারকের কাছে ব্যক্তিগতভাবে ভিডিওটি দেখাতে হবে। তবে উকিল তাদেরকে আশ্বস্ত করেছিল যে চিন্তা করো না, আমি গোপনে এই ভিডিও টেপটি বিচারকের কাছে পৌঁছে দেব। অবশেষে মামলার শেষ শুনানির দিনটি চলে এলো। ইনহো চুপচাপ আদালতের দিকে তাকিয়েছিল। তার চোখে পড়ে আদালতের ওপরে লেখা সেই 3টি ফলক, যেখানে লেখা ছিল স্বাধীনতা, ন্যায় বিচার আর সমতার কথা। ইনহো আর সব বধির বাচ্চারা ভেবেছিল এবার হয়তো তারা ন্যায় বিচার পাবে, কিন্তু আদালতের রায় শুনে সবাই হতবাক হয়ে যায়। আদালতের ওপরে লেখা সেই 3টি শব্দ যেন আজ তাদের সঙ্গে এক নিষ্ঠুর রসিকতা করছিল। বিচারক রায় ঘোষণা করে টিচার পার্ককে দেওয়া হলো মাত্র 8 মাসের সাজা, আর প্রিন্সিপাল ও চিফ লি ওই 2 ভাইকে দেওয়া হলো মাত্র 6 মাসের সাজা। যা শুনে এক মুহূর্তেই পুরো আদালতের সবাই রাগে ফেটে পড়ে। কারোর চিৎকার, কারোর কান্না, আর অন্যদিকে বধির বাচ্চাদের নীরব প্রতিবাদ। ইনহো হতভম্ব হয়ে চেয়ারে বসে পড়ে। উকিল তাদেরকে দেখে চোখ এড়ানোর চেষ্টা করছে দেখে সে বুঝে যায় ভিডিও টেপটি বিচারকের কাছে কখনোই পৌঁছয়নি, আর স্কুল কর্তৃপক্ষ তাদের সমস্ত ক্ষমতা আর অর্থ ব্যবহার করে বিচার ব্যবস্থাকে কিনে নিয়েছিল। যেন সত্যের মুখ বন্ধ করে দেওয়া হলো চিরতরে শুধুমাত্র টাকা দিয়ে। আর দূরে দাঁড়িয়েছিল ছোট্ট ইয়ান্দু, সে তখন ললিপপ খাচ্ছিল। সেই নিষ্পাপ বাচ্চারা কিছুই বুঝতে পারল না যে তারা হেরে গেছে টাকার কাছে। সেই রাতে আবার বৃষ্টি নামল। ইনহো জানতে পারে মিনসু হিউম্যান রাইটস সেন্টারে নেই। এদিকে দেখানো হয় টিচার পার্ক কাজ শেষে বাড়ি ফিরছিল, তবে মিনসু সেখানে অনেকক্ষণ ধরে বাইরে তার অপেক্ষায় দাঁড়িয়েছিল। টিচার তার কাছে এগিয়ে যেতেই সে ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। তবে বাচ্চা ছেলেটি ছিল দুর্বল, তাই তার করা আঘাত মারাত্মক বা বেশি গভীর ছিল না। এমন সময় হঠাৎ ট্রেন আসার শব্দে মিনসু টিচার পার্ককে জড়িয়ে ধরে ট্রেন লাইনে শুয়ে পড়ে, আর এক মুহূর্তেই ট্রেন এসে তাদের চেপে চলে যায়। সে নিষ্পাপ বাচ্চা মিনসুর জীবন সেদিন শেষ হয়ে গেল। লোহার রেল লাইনের পাশে ছিটকে পড়ে রইল তার নিথর দেহ। এরপর তারা মিনসুর শেষ কৃত্য না করে পরের দিন আদালতের সামনে অনেক বধির মানুষদের নিয়ে ধর্ণা দেয়। সেখানে তারা বিচারকের গাড়িতে ডিম ছুঁড়ে তাদের প্রতিবাদ জানায়, আর পুলিশ সেই মানুষদের তাড়াতে জল কামানের হামলা চালায়। এই সব কিছুর মাঝেও ইনহো মিনসুর ছবিটি চেপে ধরে কান্না করতে করতে চিৎকার করে বলে সে বলতে পারত না, সে শুনতে পারত না, সে শুধু ন্যায় বিচার চেয়েছিল, আর তার নাম ছিল মিনসু। এই সিনেমার গল্পটা শুধু একটা স্কুলের নয়, এটা পুরো সমাজের বিবেকের গল্প, যেখানে মর্মান্তিক অপরাধ করার পরেও বিচারে অপরাধীরা খুব সামান্য শাস্তি পেল, আর ভুক্তভোগীরা আজীবন বয়ে বেড়ালো তাদের ক্ষত। তারা মুখে কথা বলতে পারত না, কিন্তু তাদের নীরবতা ছিল চিৎকারের চেয়েও অনেক বেশি শক্তিশালী। সেই বৃষ্টির রাতে
ন্যায়ের আশা এক ভাই নিজের জীবন দিয়েছিল, যেন সেই নিষ্পাপ বাচ্চাটি তার রক্ত দিয়ে লিখে গেল একটাই বার্তা, এই নীরবতা যেন আর কেউ সহ্য না করে। এই ঘটনাটা কোনো সিনেমার কল্পনা নয়, এটা দক্ষিণ কোরিয়ার হৃদয় কাঁপানো একটি সত্য ঘটনা, যা একসময় পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল। এই ঘটনার পর দক্ষিণ কোরিয়ার শিশু নির্যাতন বিরোধী কঠোর আইন তৈরি হয়। কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে, যখন স্বার্থ বিবেককে ছাপিয়ে যায়, তখন ন্যায় বিচারও যেন কোথাও হারিয়ে যায়। আর এই সিনেমার শেষ লাইনটি ছিল এমন, আমরা সর্বত্র লড়াই করছি, পৃথিবীকে বদলানোর জন্য নয়, বরং যাতে পৃথিবী আমাদের বদলে দিতে না পারে।